দিলীপ ঘোষ যেটা করে সবার সামনে করে, ক্যামেরার সামনে করে, যেটা বলে সবার মুখের সামনে বলে। এর মধ্যে কোনো অন্যায় আছে মনে করি? যাদের দম নেই, যাদের মনের মধ্যে পাপ আছে তারা পারে না। প্রথম হচ্ছে আইন শৃঙ্খলার সমস্যা, সুরক্ষা, মানুষের সাধারণ মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া। কোনো অধিকার নেই আজকে, মানুষ সবাই নিজেকে বঞ্চিত আর নিপীড়িত মনে করছে। কেউ যদি এসে একটা চলন্ত গাড়িতে উঠে পড়ে আলাদা কথা, টিএমসি ক্ষমতায় আছে, ঢুকে পড়লো, এমএলএ এমপি হয়ে গেলো। কিন্তু বিজেপির মতো যে শক্তি, যেখানে খুব একদম কিনারে ছিল পার্টি, তাকে দাঁড় করিয়ে মেন স্ট্রিমে নিয়ে আসা, জেতা, এটা খুব কঠিন হয়। সেই শিক্ষা ব্যবস্থা আজকে চুরমার হয়ে গেছে বাংলা ছেড়ে। এটা বড় শিল্প, কারণ তার দ্বারা কাজকর্ম হচ্ছে না, চাকরি বাকরি উপার্জন নাই। তারপরে আইন শৃঙ্খলা সমস্যা, অ্যাডমিনিস্ট্রেশন সিপিএম আমলে খারাপ ছিল, আরও খারাপ হয়েছে। যাচ্ছে প্রায় 50 লাখ ছেলে বাংলার বাইরে জীবিকার জন্য চলে যাচ্ছে। তো যৌবন যদি চলে যায়, যুবকরা চলে যায়, তো বাংলার পরিবর্তন কে করবে, উন্নয়ন কে করবে? কিন্তু আজকে এমন পরিস্থিতি, ভালো করে দেবে বলে আসেনি। লোক বাধ্য হয়ে সিপিএমের অত্যাচার থেকে বাঁচার জন্য টিএমসিতে গিয়েছিল, তখন আর কোনো রাস্তা ছিল না। আমরা সেই সুযোগ নিতে পারিনি। এখন টিএমসি 3 বার চললো, হয়তো তার বিকল্প নেতৃত্ব বা সংগঠন কেউ দিতে পারেনি। যখনই আমরা দিয়েছি, লোক আমাদের গ্রহণ করেছে। গত 2-3টা ইলেকশনে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত। সাময়িক ভাতা পেলে ভালো লাগে, কিন্তু যখন ভবিষ্যতের কথা ভাবি, পরিবারের কথা, সন্তানদের, তখন মনে হয় যে না, এটা তো ঠিক নয়, কাল কী হবে? তখন পরিবর্তনের প্রশ্ন আসে, যেটা আজকে পশ্চিমবাংলায় সেই পরিবেশ তৈরি। বলবো না যে ও খারাপ বলে আমাকে ভোট দাও, আমি ভালো বলে আমাকে ভোট দাও। এবার ভোটের আগে এই ধরনের উনি ভয়ের পরিবেশ তৈরি করেন, সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করেন, হাত পা ভেঙে ফেলেন, ভোট শেষ হলে সব ঠিক হয়ে যায়। তো আবার সেই খেলা খেলেছেন, বাড়ির মধ্যে পড়ে গিয়ে মাথা ফেটিয়ে ফেলেন, বলছে আমাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। তো খুন হওয়ার ভয় থাকলে, বাড়িতে যদি খুন হন বা বাড়িতে কেউ ধাক্কা মারে, আমরা কি করতে পারি? নমস্কার দর্শক বন্ধুরা, পডকাস্ট উইথ সাথীতে আপনাদের সকলকে স্বাগত। অনেকে বলছেন তিনি আবার ফিরছেন পুরনো শক্তিতে। 2026-এর নির্বাচন, খড়গপুর কেন্দ্র থেকে তিনি প্রার্থী হচ্ছেন। তাহলে কি শুরু হয়ে যাচ্ছে তার নতুন রাজনৈতিক অধ্যায়? আমি কথা বলছি বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিয়ে। আর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সেই লৌহ মানব দিলীপ ঘোষ। নমস্কার দিলীপ দা, ইমেজ বেঙ্গলে আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। দাদা, প্রথমেই যেটা আজকের দিনে প্রশ্ন, যে সেই খড়গপুর কেন্দ্র, যে খড়গপুর কেন্দ্র থেকে আপনার জয়যাত্রা শুরু হয়েছিল, এবং আমরা যদি 2019-এর কথা মাথায় রাখি, তাহলে সেই 2019-এ 18টা সিটে বিজেপিকে জয়লাভ করিয়ে সেই সময় আপনি রাজ্য সভাপতি, আপনি একটা বিস্তার ঘটিয়েছিলেন সেই খড়গপুর কেন্দ্রে। আবার আপনি এবারে প্রার্থী হচ্ছেন, তো এটা কি আপনার রাজনৈতিক প্রাসঙ্গিকতা? দেখুন, প্রাসঙ্গিকতা তো কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে, পার্টি ঠিক করবে। আমি একজন সাধারণ কর্মী হিসেবে পার্টিতে এসেছিলাম। পার্টি আমাকে কিছু বড় বড় দায়িত্ব দিয়েছিল, সংগঠন করতে এসেছিলাম, জেনারেল সেক্রেটারি স্টেটে, তারপরে প্রেসিডেন্ট, তারপরে নির্বাচনে বলা হলো নির্বাচনে লড়তে হবে, তো আমাকে এমএলএ বানালো পার্টি। 2 বছর পরে এমপি ইলেকশনে আবার লড়তে হবে, আমার এমপি বানালো পার্টি। তো তারপরে সর্বভারতীয় দায়িত্ব আমি পেয়েছি। তারপরে গতবারে ইলেকশন রেজাল্ট ঠিক হয়নি স্থান পরিবর্তনের জন্য, তো তারপর থেকে আমি কোনো দায়িত্বেও নেই, জনপ্রতিনিধি নেই, সাধারণ কর্মী হিসাবে আবার কাজ শুরু করছি। তো এখন পার্টি মনে করেছে আমাকে নির্বাচন লড়ানোর দরকার, লড়তে বলেছেন, তো আমি প্রস্তুত আছি। বিভিন্ন গুরু দায়িত্ব থেকে তারপর অনেকগুলো কঠিন সময়ের মধ্য দিয়ে আপনাকে যেতে হয়েছে। আবার আজকে আপনি নিজের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছেন খড়গপুর কেন্দ্রে টিকিট পাওয়ার পর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার এসেছিলেন ব্রিগেডে, এবং সেখানে আপনার থেকে তিনি মিষ্টি খেতে চেয়েছেন। তো সেই যে অনুভূতি, সেটা কেমন হলো? রাজনৈতিক পথটাই কঠিন সবসময়। হ্যাঁ, কেউ যদি এসে একটা চলন্ত গাড়িতে উঠে পড়ে আলাদা কথা, টিএমসি ক্ষমতায় আছে, ঢুকে পড়লো, এমএলএ এমপি হয়ে গেলো। কিন্তু বিজেপির মতো যে শক্তি, যেখানে খুব একদম কিনারে ছিল পার্টি, তাকে দাঁড় করিয়ে মেন স্ট্রিমে নিয়ে আসা, জেতা, এটা খুব কঠিন হয়। খালি আমার নয়, আমার সঙ্গে যে হাজার হাজার কর্মী কাজ করেছেন, সবাই সেই কঠিন রাস্তা দিয়ে হেঁটে পরিশ্রম করে, ত্যাগ স্বীকার করে করেছেন। তারপরে সাফল্য এসেছে, আজকে আমরা প্রচার পাচ্ছি, সম্মান পাচ্ছি। তার মধ্যে সবার ঘাম আছে, রক্ত আছে, প্রাণ আছে। আর তারপরে আমার ব্যক্তিগত জীবনে আমি বিয়ে করেছি, একটা যে সময় কোনো কাজই ছিল আমার কাছে, কী করবো, বিয়ে করি, কথা বলাটা লোক চাই। তো প্রধানমন্ত্রী যেহেতু অনেক পুরোনো দিন থেকে আমাকে চেনেন, জানেন, দেখেছেন, বহুবার কথা হয়েছে, তিনি খোঁজখবরও নেন, প্রত্যেকবার খোঁজখবরও নিলেন, তার সঙ্গে সঙ্গে একটু মজাও করলেন যে মিষ্টি খাওয়ালো না বিয়েতে। আমি বললাম যে ইলেকশনের পরে খাওয়া। এটার মধ্যে দিয়ে প্রমাণ হয় যে প্রধানমন্ত্রী মিষ্টি খাওয়ার পাশাপাশি আপনার ওপর বা আপনার থেকে আরও প্রত্যাশাটা প্রধানমন্ত্রীর বেড়ে গেল, এরকম কি মনে হয়? তা নয়, প্রত্যাশা তো ঠিকই আছে, এটা তো হাসি মজাক। ওনার মিষ্টি খাওয়ার সময় কোথায় বা খান কিনা জানি না, কিন্তু যতবার দেখা হয়েছে আমার সঙ্গে, আমার
কোনো শারীরিক সমস্যা হয়েছে, অন্য কোনো সমস্যা, 2 মাস 3 মাস 4 মাস পরেও আমি প্রেসিডেন্ট হয়ে এমএলএ হলাম। আমার কোমরে চোট লেগেছিলো, খুব সিরিয়াস কন্ডিশনে, স্পাইনাল কর্ডে অপারেশন হয়েছিল। তো 2 মাস 3 মাস পরে আমি গেছি ওনার সঙ্গে দেখা করতে, বোলপুরে হেলিকপ্টারে উনি নেমেছেন, স্বাগত করার জন্য এসেছেন। উনি ফুল নিতে দিয়ে আমাকে জিজ্ঞেস করেন, ক্যা দিলীপ कैसा है तुम्हारा, ঠিক है না স্বাস্থ্য, এটা প্রথম জিজ্ঞেস করেছেন। তো ইনি সব জিনিস খোঁজ রাখেন আর সবার খোঁজ রাখেন, এটা হচ্ছে বৈশিষ্ট্য, আর এটা খুবই টাচি সবার জন্য। আমরা দেখেছি সকালবেলা ইকো পার্কে মর্নিং ওয়াক থেকে শুরু করে আপনার দিন শুরু হয়, তারপর চা চক্র, সেটা আপনারই বাংলাতে একটা নতুন একটা দিক। তো আপনি বাংলার মানুষের বিভিন্ন স্তরে যখন ঘুরে বেড়েছেন, বাংলার মানুষদের মূল সমস্যাটা কি আজকের দিনে আপনি কি দেখেছেন? দেখুন, বাংলায় সমস্যা তো অনেক, গ্রামের সমস্যা, শহরের সমস্যা। তার মধ্যে মূল সমস্যা বাঙালি শিক্ষিত, শিক্ষার প্রতি খুব আগ্রহ আমাদের, সেই জন্য সারা দেশে বিশ্বে আমরা নাম কামিয়েছিলাম। সেই শিক্ষা ব্যবস্থা আজকে চুরমার হয়ে গেছে। এখানে বিধান রায়ের মতো ডাক্তার হয়েছেন, মেডিকেল কলেজ এতগুলো আছে, সবচেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থা ছিল, সেগুলো চিকিৎসা ব্যবস্থাটাও চুরমার হয়ে গেছে। সবচেয়ে বড় এখানে শিল্প ছিল, ব্রিটিশ আমল থেকে আমরা এগিয়েছিলাম, সেই জন্য সারা দেশকে আমরা সবচেয়ে বেশি রেভিনিউ দিতাম। শিল্প আজকে ধ্বংসপ্রাপ্ত, হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্পপতিরা পালিয়ে যাচ্ছেন বাংলা ছেড়ে। এটা বড় শিল্প, কারণ তার দ্বারা কাজকর্ম হচ্ছে না, চাকরি বাকরি উপার্জন নাই। তারপরে আইন শৃঙ্খলা সমস্যা, অ্যাডমিনিস্ট্রেশন সিপিএম আমলে খারাপ ছিল, আরও খারাপ হয়েছে। মহিলাদের সম্মান সুরক্ষা খুবই আর সিকিউরিটি মানে চ্যালেঞ্জের সামনে আছে। যে ঘটনাগুলো ইদানিং 2-1 বছরে ঘটেছে খুবই চিন্তাজনক সভ্য সমাজের পক্ষে। তো স্বাভাবিক মানুষের মনের মধ্যে খুব ক্ষোভ ভয় জমে আছে, তাই পরিবর্তন চাইছেন। আমরা সেই পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই ধরনের বড় বড় সমস্যা, ছোটো ছোটো সমস্যা তো আছে, আয় উপার্জন, চিকিৎসা, সব রকম সমস্যা, শিক্ষা, স্কুলে টিচার নেই, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আর যুবক ছেলেরা বাংলা ছেড়ে চলে যাচ্ছে। প্রায় 50 লাখ ছেলে বাংলার বাইরে জীবিকার জন্য চলে যাচ্ছে। তো যৌবন যদি চলে যায়, যুবকরা চলে যায়, তো বাংলার পরিবর্তন কে করবে, উন্নয়ন কে করবে? কিন্তু আজকে এমন পরিস্থিতি, অন্য রাজ্য থেকে লোক কি আসবে, এখানকার লোকেরা পালাচ্ছে। এটা খুব চিন্তার বিষয় আছে। তো এটা একদিনে হয়নি, যেমন একদিনে সমাধানও হবে না, কিন্তু একটা জায়গায় বন্ধ করে উল্টো দিকে গাড়িটাকে ঘোরাতে হয়, সেটা বিজেপি চেষ্টা করছে। আপনার কি মনে হয়, মানে কোন স্ট্র্যাটেজিতে তৃণমূল সরকার এখনো পর্যন্ত বাংলায় টিকে আছে? কারণ আমরা তো একাধিক দুর্নীতি দেখেছি, রাজ্যে একাধিকবার ইডি সিবিআইকে আসতে দেখেছি, অনেক নেতা মন্ত্রী তারা গ্রেফতারও হয়েছে। টিএমসি কোনো পজিটিভ বা আইডিওলজি নিয়ে বা ভালো করে দেবে বলে আসেনি। লোক বাধ্য হয়ে সিপিএমের অত্যাচার থেকে বাঁচার জন্য টিএমসিতে গিয়েছিল, তখন আর কোনো রাস্তা ছিল না। আমরা সেই সুযোগ নিতে পারিনি। এখন টিএমসি 3 বার চললো, হয়তো তার বিকল্প নেতৃত্ব বা সংগঠন কেউ দিতে পারেনি। যখনই আমরা দিয়েছি, লোক আমাদের গ্রহণ করেছে। গত 2-3টা ইলেকশনে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে, কারণ বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিনে আপনারাই আছেন। তো আমরা তার জন্য নিজেকে যোগ্য প্রস্তুত করেছি এবং এগোচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাতা রাজনীতি, সেটাই কি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের টিকে থাকার পিছনে একটা মূল উপায় আপনি মনে করেন? এখন কম বেশি সব সরকারই ভাতা দেয় বিভিন্নভাবে, যেগুলো ভোট কেনার জন্য দেয়, কেউটা বাস্তবতার জন্য। 81 কোটি লোককে মোদিজি রেশন খাওয়াচ্ছেন সেই কোভিডের সময় থেকে, একটা বাস্তব পরিস্থিতির জন্য। আরও কিছু সুবিধা, গ্যাস, মহিলাদের জন্য শৌচালয়, এগুলো একেবারে অতি প্রয়োজনীয় জিনিস, এগুলো দিতেই হয়। যেগুলো আমরা দিতে পারিনি এত বছর ধরে, 75 বছর ধরে, সেটা মোদিজি দিচ্ছেন, এগুলো দিতেই হয়। এগুলোকে ভাতা বলা যায় না। মানুষের আত্মবিশ্বাস বাড়াবার জন্য ভারত উন্নত হয়েছে, তার লাভ সবার পাওয়া উচিত। সে নিজের অধ্যবসায়ের দ্বারা পাচ্ছে না, কিন্তু তাকে রাষ্ট্র তার পিছনে আছে, তাকে তো বোঝাতে হবে তুমি স্বাধীন দেশের নাগরিক, দেশ তোমার পিছনে, সমাজ আছে, তুমিও কিছু করো। এই জন্য তো, কিন্তু এইটা দিয়ে ভোট পাওয়া যায় না। আমরা অনেক কিছু দিচ্ছি, গতবারও তো আমাদের ভোট রেজাল্ট খারাপ হয়েছে লোকসভায়। এটা ভোটের জন্য না, এটা মানুষের প্রয়োজনের জন্য করতে হয়। মমতা ব্যানার্জি এটাকে ভোট কেনার জন্য করে নিচ্ছেন। নাহলে এই যে বেকার ভাতা কেন দিলেন 15 বছর পরে, দেওয়া উচিত ছিল যদি প্রয়োজন আছে। মহিলাদের জন্য দিয়ে যাচ্ছেন, বাড়াচ্ছেন, কারণ ভোটের জন্য। তো দিল্লি সরকারও ছিল, এটা অনেক কিছু আরও বেশি দিত, ফ্রি বাস সার্ভিস, ইলেকট্রিসিটি ফ্রি, কিন্তু সে সরকার জিততে পারেনি। কারণ কি, লোকে দেখতে পেয়েছে আরজি করের ঘটনা, এখানে ল কলেজের ঘটনা, ম্যানেজমেন্ট কলেজে মেয়েদের সঙ্গে যা হয়েছে, রাস্তাঘাটে মহিলাদের সুরক্ষা, বাচ্চাদের শিক্ষা নেই, মিড ডে মিল চুরি হয়ে যাচ্ছে, সব জায়গায় দুর্নীতি। তো মানুষ এটা বেশি দিন সহ্য করে না। সাময়িক ভাতা পেলে ভালো লাগে, কিন্তু যখন ভবিষ্যতের কথা ভাবি, পরিবারের কথা, সন্তানদের, তখন মনে হয় যে না, এটা তো ঠিক নয়, কাল কী হবে, তখন পরিবর্তনের প্রশ্ন আসে, যেটা আজকে পশ্চিমবাংলায় সেই পরিবেশ তৈরি হয়েছে। গত 34 বছরে বাম সরকার এবং বর্তমানের যে তৃণমূল সরকার কি এমন দিতে পারেনি যেটা আপনারা দিতে পারেন যদি বিজেপি ক্ষমতায় আসে? প্রথম হচ্ছে আইন শৃঙ্খলা সমস্যা, সুরক্ষা, মানুষের
সাধারণ মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া। কোনো অধিকার নেই আজকে, মানুষ সবাই নিজেকে বঞ্চিত আর নিপীড়িত মনে করছে। এবং বাংলা একসময় স্বাধীনতার পরে আর্থিক দিক দিয়ে 1 নম্বরে ছিল। 24% আমরা জিডিপি আমরা দেশের জন্য যোগদান দিতাম বাংলা থেকে, সেটা আজকে 8-9% এসে গেছে সিপিএম থেকে নামতে নামতে টিএমসিতে। এখানে আমরা পার ক্যাপিটে যা ইনকাম করতাম বাংলায়, যদি আমরা 100 টাকা ইনকাম করতাম সেই সময় পার ক্যাপিটে, বাকি ভারতের লোকেরা 77 টাকা ইনকাম করতো। এত ডিফারেন্স ছিল। এখন উল্টো হয়ে গেছে, আমরা 100তেই থেকে গেছি, মানে নেমেছি, কিন্তু ওরা বেড়ে গেছে 125-এ চলে গেছে। এই যে প্রায় 70-75 বছর 78 বছর বয়স মধ্যে 50% আমরা পিছিয়ে গেছি, দেশ এগিয়ে গেল। তো কেন ওই রাজ্যগুলোর সঙ্গে আমরা এগোতে পারছি না? টোটাল দেশ এগোচ্ছে, আমরা কেন পিছিয়ে যাচ্ছি? তো তার ফলে কি, আর্থিক যদি বিকাশ না হয়, আমরা আর্থিক সচ্ছলতা দিতে না পারি, অন্যান্য সমস্যা তার সঙ্গেই থাকবে। আজকে পড়াশোনা করতে দক্ষিণ ভারতে যাও, চাকরি করতে পশ্চিম ভারতে যাও, চিকিৎসা করতেও দক্ষিণ ভারতে যাও, কেন হবে? ভাবতে হবে। এগুলো তো মানুষের প্রাথমিক প্রয়োজন আছে, এগুলো দিতেই যাবো আপনাকে। আর 20টা রাজ্যে আমরা এগুলো দিয়েছি, তাই লোকের বিজেপির প্রতি আগ্রহ আছে। সব থেকে বড় কথা, অনেকে অভিযোগ করে বলেন যারা বাইরের স্টেটে চলে গেছে সে সমস্ত উজ্জ্বল প্রতিভাবান ছেলেমেয়েরা, যে বাংলা হচ্ছে বা কলকাতা হচ্ছে সব থেকে বড় বৃদ্ধাশ্রম। বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে যে বিষয়টা নিয়ে আপনি বলছিলেন যে শিল্পায়ন, কর্মসংস্থান, এগুলো নিয়ে কি নতুন আলো দেখাতে পারবে বিজেপি? অবশ্যই। যেখানে যেখানে ক্ষমতায় এসছে, দেখুন বিহারের মতো, যেখানে জঙ্গল রাজ ছিল, কোনো কিছু ছিল, ওখানকার লোকেরা এখানে চলে আসতো। আজ সে বিহারের ছেলেরা বাইরে যাচ্ছে না, বিহারে ফিরছে, পড়াশোনা থেকে আরম্ভ করে আর উপার্জনের ব্যবস্থা হয়েছে। তো সেই জন্য প্রধানমন্ত্রী এসে একটা কথা বলেছেন যে একবার বাংলাকে আমাদের হাতে তুলে দিন, আমরা স্বপ্নের বাংলা বানিয়ে দেবো, পরিবর্তন করে দেবো। মানে কি, আমাদের এই 50 লক্ষ ছেলেরা যারা বাইরে চলে গেছে তারা যাবে না, তারা এখানে থাকবে। সে চাকরি হোক, ব্যবসা হোক করে পরিবারের সঙ্গে থাকবে, বয়স্ক বাবা মাকে দেখবে। উন্নত শিক্ষার জন্যও বাইরে যাবে না, চিকিৎসার জন্যও বাইরে যাবে না। এই চিকিৎসা আপনি পশ্চিমবাংলায় পাবেন, কারণ এখানে বড় বড় মেডিকেল কলেজ আছে, বড় বড় ডাক্তার আছে, খালি অ্যাডমিনিস্ট্রেশন নেই। সেখানেই এই সমস্যা হচ্ছে। নাম করা ইউনিভার্সিটি বাংলা এখনও আছে, ম্যানেজমেন্ট কলেজ জোকা বিশ্বজোড়া নাম আছে, আইআইটি খড়গপুর বিশ্বজোড়া, 15,000-এর বেশি ছেলে প্রত্যেক বছর ওখান থেকে পাস আউট করে, 1,000 ছেলে ওখানে চাকরি পায় না, দেশ বিদেশে চলে যায়। তো তাহলে কী করে হবে? এই প্রতিভা যদি চলে যায়, তার উপযুক্ত ব্যবস্থা করতে হবে কেন? আর সেটা আমরা করতে পারি, গত 10-15 বছরে ভিন্ন রাজ্যে করে দেখিয়েছি। 2026-এ এমন কি নতুন ইস্যুকে আপনারা সামনে রাখবেন যেটা 2021-এ ছিল না? না, ছিল না বলে তখন যা ছিল তার চেয়ে আরও খারাপ হয়েছে পশ্চিমবাংলায়। সবচেয়ে বড় চাকরি বাকরির ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, জল আলোর ব্যবস্থা। আজকে দেখুন, জল জীবন মিশনে 7,000 কোটি টাকা কবে দিয়েছিলেন মোদিজি 7 বছর আগে, এখনও বাড়ির সামনে জল এলো না। সারা ভারতবর্ষেতে ধরুন 80-90-100% বাড়িতেও জল চলে এসেছে বিভিন্ন রাজ্যে, আমরা 50% যেতে পারিনি। লুটপাট হয়ে যাচ্ছে, ইচ্ছাশক্তি নেই সরকারের। এইগুলো পরিবর্তন করতে, সাধারণ গরিব মানুষ, এমনকি রেশনটা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। গরিব কল্যাণ যোজনায় মোদিজি যা টাকা পয়সা পাঠাচ্ছেন, সে শৌচালয় থেকে আরম্ভ করে, বাড়ি থেকে আরম্ভ করে, রাস্তা করে লুট হয়ে যাচ্ছে। তো গরিব মানুষের জীবনের পরিবর্তন হবে কী করে যদি তারা সেই সুবিধাগুলো না পায়? এইখানে ফারাক হয়ে যাচ্ছে অন্য রাজ্যে চাইতে। এগুলো এখানকার লোক পাবে পরিবর্তন হলে। হিন্দুত্ব বনাম আঞ্চলিকতা, এই ন্যারেটিভটাতে কি এখনো পর্যন্ত আপনার দল আটকে আছে বলে আপনি মনে করেন? আটকে নাই, আঞ্চলিকতা বেশি দিন চলে না। তাহলে তো সব আঞ্চলিক দলগুলো থাকতো। আজ লালু প্রসাদ দল হারছে কেন, বা সমাজবাদী পার্টি হারছে কেন, অকালি দল কোথায়? মানুষ বেশি দিন চলে না। হ্যাঁ, কিছু ইস্যু থাকে, ক্ষোভ জমা হয়, তখন সেটাকে ভাষা দিয়ে, রাজ্য দিয়ে, লোককে খেপিয়ে ক্ষমতায় আসা যায়। দিল্লিতে কী হলো, আপ পার্টি কোথায় গেল? আর পাঞ্জাবটাও চলে যাবে। তো সাময়িক অপশাসনের দ্বারা প্রতিক্রিয়া এরা ক্ষমতায় আসে। মমতা ব্যানার্জি তাই এসছেন, কিন্তু তার মানে এটাই চলবে এরকম নয়। আইডিওলজি ভালো হোক মন্দ হোক, কমিউনিজম ছিল, ওর স্বপ্ন দেখাতো, ওরা উপযোগিতা নেই। কিন্তু এরাও এদের মতো দুর্নীতি, খুন খারাপিতে ব্যস্ত হয়ে গেল, তো মানুষ রিজেক্ট করেছে, এদেরও তাই করেছে। তো সেটাও করবে, সেই জন্য সময়ের অপেক্ষা। আমাদের দায়িত্ব, আমরা বলবো না যে ও খারাপ বলে আমাকে ভোট দাও, আমি ভালো বলে আমাকে ভোট দাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক ভালো। অনেকে বলছেন যে দীঘা জগন্নাথ মন্দিরে আপনি গেছেন বলে প্রভুর কৃপায় আপনি নাকি এবারে খড়গপুর কেন্দ্রের টিকিট পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আপনি কাছ থেকে দেখেছেন, বহু বছর ধরে দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় শক্তি আর সব থেকে বড় দুর্বলতা বলে কোনটা আপনি মনে করেন? যেটা ওনার শক্তি, ওটাই দুর্বলতা। প্রথম হচ্ছেন মহিলা হিসাবে সবসময় অ্যাডভান্টেজ পান, সব কিছুতে হেরে গেলে আমি মহিলা, আমার সঙ্গে এরকম করছে, এটা উনি বলেন। দ্বিতীয় কথা, কিছু তো লড়াই করেছেন, উনি করেছেন, মানুষ মনে রেখেছে, কিন্তু তার পুরস্কার কতদিন চাইবেন উনি? ক্ষমতায় আসার লোককে দেওয়া উচিত ছিল তো।
ভাতা চাওয়ার জন্য তো লোকে ওনাকে ভোট দেয়নি, লোকে বাকি সুবিধা চাওয়ার জন্য ভোট দিয়েছিল, যেটা উনি ছিনিয়ে নিয়েছেন। সে পরিবারবাদ হোক, সে পার্টির লোকেদের সুবিধা পাইয়ে দেওয়া হোক, গরিব মানুষের কষ্ট বাড়িয়ে বেকার করে দেওয়া, ছেলেদেরকে বাংলা ছাড়া করা, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মোটেই তিনি সফল নন। দীঘা জগন্নাথ মন্দিরের আপনি যাবার পর একাধিক বিতর্ক তৈরি হয়েছে। একদিকে একটা মতামত এসছে যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করেছেন, অন্যদিকে যখন বিভিন্ন ক্ষেত্রে আপনি তাকে আক্রমণ করেছে, আপনার একটা দ্বৈত ভাবমূর্তি চলে এসছে সামনে। তো এই আমার সঙ্গে বিষয়টাকে আপনি কি তৎকালীন বলবেন? রাষ্ট্রপতির সঙ্গে খুব বন্ধুত্ব ছিল, প্রধানমন্ত্রীর সঙ্গে আছে, অন্যান্য অনেক বিরোধী নেতার সঙ্গে আছে, এখানেও দিল্লিতেও। মুখ্যমন্ত্রী তিনি আমাকে ডেকেছেন, সেখানে তিনি দেখা করতে এসেছেন। মন্দিরে গেলে, বাজারে গেলে বহু লোকের সঙ্গে দেখা হয়, তাতে সব রকম লোক থাকে। উনি মুখ্যমন্ত্রী ওখানে ছিলেন, আমাকে ডাকলেন, গেলাম, সৌজন্য সাক্ষাৎকার করলাম। কে কী ভাবছে কেউ যায় না। দিলীপ ঘোষ যেটা করে সবার সামনে করে, ক্যামেরার সামনে করে, যেটা বলে সবার মুখের সামনে বলে। এর মধ্যে কোনো অন্যায় আছে মনে করি। যাদের দম নেই, যাদের মনের মধ্যে পাপ আছে, তারা পারে না, তারা এটাকে খারাপ হিসাবে বলে। যারা কাল দেখা করেছে দোষ হয়নি, আজকে দেখা করলে দোষ হয়, এটা আমি মানি না। কেন মমতা ব্যানার্জি আমার বিরোধী নেত্রী, তিনি মুখ্যমন্ত্রী, আমি বিরোধী নেতা। আমরা তো সামাজিক প্রাণী, দেখা হলে সৌজন্য বিনিময় অবশ্যই করব, কিন্তু উনি যখন সমাজের এখানকার কর্ণধার হিসেবে খারাপ কাজ করবেন, তার বিরোধিতা আমি করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিছিলে হেঁটেছেন, সেখানে বলেছেন যে তিনি খুন হতে পারেন, যদি খুন হন তার জন্য দায়ী থাকবেন প্রধানমন্ত্রী। প্রত্যেকবার ভোটের আগে এই ধরনের উনি ভয়ের পরিবেশ তৈরি করেন, সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করেন, হাত পা ভেঙে ফেলেন, ভোট শেষ হলে সব ঠিক হয়ে যায়। তো আবার সেই খেলা খেলেছেন, বাড়ির মধ্যে পড়ে গিয়ে মাথা ফেটিয়ে ফেলেন, বলছে আমাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। তো খুন হওয়ার ভয় থাকলে, বাড়িতে যদি খুন হন বা বাড়িতে কেউ ধাক্কা মারে, আমরা কি করতে পারি? ওনার পার্টি, ওনার সরকার, উনি হোম মিনিস্ট্রি আছেন, এটা ওনার দেখা উচিত। এই বলে মানুষের সিম্প্যাথি আর উনি পাবেন না, কারণ আমাদের 250 জনের বেশি লোককে খুন করা হয়েছে, তার পার্টির গুন্ডারাই করেছে। সমাজে হাজার হাজার লোক খুন হয়ে যাচ্ছে, তার কোনো সুরক্ষা উনি দিতে পারেননি। উনি খুনের ভয় দেখে সিম্প্যাথি নেবেন কেন? লোকে তার মধ্যে যাবে। দিলীপদা, বাংলাতে বিজেপির বর্তমান যে পরিস্থিতি, মানে 2019-এ যে উন্নতির গ্রাফটা উঠেছিল, তারপর 2021 এবং সেখান থেকে আজকের দিনে যে অবস্থানে বিজেপি এলো, দুর্বলতাটা কি? কেন বিজেপির এই অবস্থা হলো? দুর্বলতা নেই, কর্মীরা আছেন, নেতারা আছেন, সংগঠনও আছে, বিভিন্ন পরিস্থিতির কারণে এটা হয়। মমতা ব্যানার্জি যে আজকে এখানে পৌঁছেছেন, কি সোজা উঠে গেছেন নাকি? 2004 সালে আমাদের সঙ্গে অ্যালায়েন্স ছিল বিজেপি গভর্নমেন্টের সঙ্গে। ইলেকশনে যখন অটলজি সরকার চলে গেল, ওনার 8 থেকে 1-এ নেমে হলো এমপি, উনি একা জিতেছিলেন। সেখান থেকে ওনারা ক্ষমতায় এসেছেন, বিধানসভায় ওই আপ ডাউন চলতো, জিতেছেন মানুষ যখন মনে করেছে। তো বিজেপিও পরীক্ষা দিচ্ছে, লড়াই চালিয়ে যাচ্ছে, মানুষের আশীর্বাদ আমরা পাবোই। অনেকে আড়াআড়িভাবে মনে করছেন যে বঙ্গ বিজেপিতে নাকি দুটো লবি কাজ করছে, তো এটা নিয়ে আপনি কি বলবেন? দুটো কেন, অনেকে বলে 3টে, কেউ বলে 4টে, যার চোখের পাওয়ার যেমন সে তেমন দেখে। ভারতীয় জনতা পার্টি একটাই থাকে। অনেক নেতা আসবে, অনেক নেতা যাবে, বিজেপি গঙ্গার মতো প্রবাহমান থাকবে। আপনার জীবনটা এবারে একদম অন্যরকম। আপনার পাশে এসেছেন আপনার স্ত্রী রিঙ্কু বৌদি বা রিঙ্কুদি যাই বলি না কেন, তো এবারে রিঙ্কু বৌদিকে নিয়ে কি একসাথে নির্বাচনে প্রচারে নামবেন? সে উনি প্রচারে যেতেই পারেন আমার সহধর্মিণী হিসাবে। পার্টির সংগঠন আছে, এর আগে আমি 2বার জিতেছি, কর্মীরাই জিতিয়েছেন, উনি একজন পার্টির কর্মী হিসেবে কাজ করবেন। একদম। লাস্ট একটা প্রশ্ন দাদা করব, যে এতগুলো যে মুখ্য সচিব থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিবের যে পরিবর্তন হলো এবং পুলিশের যে খোল নলছে এইভাবে পাল্টে দেওয়া হলো, এ নিয়ে মুখ্যমন্ত্রী তার তীব্র ক্ষোভ প্রকাশ করছেন, বলছে বাংলার জন্য হ্যাংলা হয়ে উঠেছে কেন্দ্রীয় করতে সরকার। পারেন, উনি প্রদর্শন বা ধর্ণা দিতে পারেন, আর কিছু করতে পারেন। এখন ওনার হাতে কিছু না, উনি চাইছেন যে উনি ক্ষমতায় না থেকেও সব কিছু চালাবেন। এটা কি করা হয়? ওনার অফিসাররা যেটা করেছেন, ওনার আনুগত্য ওনার প্রতি দেখিয়েছেন, সংবিধান বা প্রশাসন বা ইয়ের প্রতি, নির্বাচন কমিশনের প্রতি নয়। এটা ঠিক নয়। 2024-এ বিজেপি কতগুলো সিট পাবে বলে আপনার? সরকার বানাবার জন্য যথেষ্ট সংখ্যায় আমরা পাবো। ধন্যবাদ। শেষে মানুষের উদ্দেশ্যে কি বলবেন? চিন্তা করবেন না, বাংলার মানুষকে বলছেন, মোদি আছেন, একবার পাল্টে দিন, আমরাও পাল্টে দেবো। অনেক ধন্যবাদ দিলীপ দা, নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।